আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আরে নিজে কোথায় কিনলো? সে তো দাদা ভাইয়েরই টাকা দিয়েছে। কত করে তখন ভাবিকে বললাম ওই ছেলের সাথে বিয়ে দিয়েন না, ছেলের কিচ্ছু নাই। তাহলে আপনি আপনার সম্পত্তি অর্ণির বরকে লিখে দেন না আন্টি, তাহলে আর আপনার এত চিন্তা করা লাগবে না। বাবা, বাড়ির নতুন বইয়ের মুখে তো খই ফুটতেছে দেখি। তার কি করি বলুন, প্রয়োজনে খই ফোটাতে হয়, নইলে আবার অনেকে বোবা ভেবে সহানুভূতি দেখানোর নামে কথা শুনিয়ে চলে যায়। আপনারা বসুন, আমি ওদিক থেকে আসি। তর্নি তোর বড় ভাবে কোনো সুখবর এখনো যে এলো না, সেই দিকে খেয়াল রেখেছিস? বিয়েতে তো তোর সাথেই হয়েছিল, তোর তো সুখবর চলে এলো, তোরটা কবে আসবো? না মানে মুখে তো ট্যাক ট্যাক করে চলে, প্রমাণ তো পেলাম। এবার মা হয়ে বাচ্চা দিয়ে ঠিক আছে কিনা সেইটার প্রমাণ দিক, তাই না? তাই এখন তো বাচ্চা এলো না, তোর ভাবির আবার কোনো খুঁতটুত নাই তো, মানে বাজা নয় তো আবার। কি সব বলছেন চাচি? আপনারা গুরুজন, ভাবিকে এসব কথা বলার অধিকার তো নেই আপনাদের। আরে অর্নি, তুই জানিস না, আমি তোকে বলিস শোন, ওই পোয়াতি অবস্থায় তোর ভাবির কাছে কাছে অত থাকিস না, এতে ক্ষতি হয় যদি। আপনাদের মানসিকতা দেখে আমি মূর্ছা যাচ্ছি। বিয়ের 7 মাসের মধ্যে প্রেগনেন্ট হতে না পারলে সে বুঝি বাজা হয়? আর কোনো কারণ থাকতে পারে না? না, কারণ তো থাকতেও পারে, হইতেই পারে। হয়তো হৃদয় কোনো ভাবিকে এখনো ছুঁয়েই দেখেনি। অর্নিয়া নিতে না পেরে চলে যায়। আরে নিশ্চয়ই ওই মেয়ের কোনো দোষ আছে, নাইলে একজন পুরুষ মানুষ কেন তার স্ত্রী ছুঁয়ে দেখবো না বলতো বাপু? সত্যিই চাচি, আমার তাই মনে হয়, নইলে এতদিনে একটা বাচ্চা আসবে না। স্বামীকে কাছে আসতে দেয় না এমন মেয়ে আসতে বাপু, তাহলে বিয়ে করছিস কেন? আর এই জন্যই তো স্বামীরা বাইরে মেয়েদের কাছে যায়। তাদের আবার কি দোষ বাপু? বউ চাহিদা মেটাইতে না পারলে বাইরে তো পুরুষ মানুষ যাইবই। তোরা কিছুটা দূরে দাঁড়ালেও কোনো কথাই তার কর্ণগহ্বর হতে বাকি নেই। তাহলে কি হৃদয় অন্যের কাছে যাবে নাকি? না না না, কি সব ভাবছি, উনি তো আমাকে ভালোবাসেন, কিন্তু উনিও তো পুরুষ মানুষ। যদি তোরা নিজের রুমের সামনে আসতে এক দৃশ্য দেখে থমকে যায় সে, পায়ের তলা থেকে যেন তার মাটি সরে গেছে। হৃদ! তোরা রুমের সামনে গিয়ে দেখতে পায় অন্ধকার ঘরে হৃদয় একজন আলিঙ্গনরত অবস্থায় আছে। চোরার চিৎকারে দুজন ছিটকে সরে দাঁড়ায়। তোরা গিয়ে লাইট জ্বালায়। কি হচ্ছিল এখানে? তুমি ওখানে তো, এখানে কে? সে কি হৃদয় ভাইয়া? এতক্ষণ ধরে আমাকে এটি ভালোবাসা দিলে আর এখন অবাক হচ্ছেন? বউকে দেখে ভয় পেলেন বুঝি? মিথ্যা কথা বলবি না রুহি, থাপড়িয়ে দাঁত ফেলে দিব। আমি ভাবছিলাম তোরা এখানে আছে, তুই বলিসনি কেন এটা তুই? আপনি বুঝি আপনার বউ চেনেন না? এতটাই ন্যাকা আপনি? দেখ তোরা, তোর বর আমাকে নিজে থেকে জড়িয়ে ধরেছে, আরো অনেক কিছুই। ইউ নো হোয়াট আই মিন? তোরা তুমি বিশ্বাস করো, আমি এমন কিচ্ছুই করিনি। আমি ভেবেছিলাম তুমি আছো তাই জড়িয়ে ধরেছিলাম। আমি ঠাস, তুই আমার চড় মারলি? আমি এই বাড়ির বউ। কার বউ বল? কার বউ মানে? অদৃশ্য? তাহলে লজ্জা লাগে না ভাসুরের ঘরে আসতেই? ভাসুর মানে? ভাসুর মানে বুঝিস না তাই না? তোকে বোঝাবো, চল। তোরা কি করছিস? তোর চড়ামাই, তোর সাহস কি করে হয়? তোরা রুইকে হিড় হিড় করে টানতে টানতে ডাইনিং রুমে নিয়ে এসে মাটিতে ছুঁড়ে ফেলে। এতক্ষণে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে বাড়ির সবাই সেখানে জড়ো হয়। একে তুমি রুহিকে মারছো কেন? এখনো তো শুধু চুলের মুঠি ধরে মেরেছি। আপনার দেওরের মেয়ে বেশি বাড়াবাড়ি করলে হাত পাও ভেঙে দিব। কি হয়েছে রে তোরা? হঠাৎ কি হলো? তোমার মতো ডাহাবাস মেয়ে আমি আরেকটা দেখিনি বড় ভাবি। নতুন বউকে কেউ এভাবে মারে? তাকে সম্মান করতে হয়। পারিবারিক শিক্ষা না থাকলে বুঝবে কি করে? আলবাত মারে, মার খাওয়ার মতো কাজ করলে মার তো খাবেই। আর নতুন বউ তো আমিও ছিলাম ভাবি, সেদিন তো আমাকে তোমরা কোনো সম্মান দিয়ে কথা বলনি। আমার ছেলের বউকে মারার অধিকার তোমায় কে দিয়েছে? তোরা? এটি বৌমা প্রীতি দেখাচ্ছেন, ভালো কথা ছোট মা। তো আপনার বৌমাকে ভাসুর কাকে বলে সেটা শিখিয়েছেন? মানে?
আপনার মেরুদণ্ডহীন ছেলের চরিত্রহীন বউ অন্ধকারে নিজের ভাসুর ঘরে ঢুকিয়েছিল। হৃদ যখন আমি ভেবে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে আপনার ছেলের বউ সেটা রীতিমতো এনজয় করছিল, কোনো প্রটেস্ট করেনি। রুহি কেন গেছিল ওদের রুমে? তোমার তো সেখানে যাওয়ার কোনো কাজ নেই। হতে পারে হৃদয় ডেকেছে। ছায়া, কি বলছিস তুই? হৃদয় কেন ডাকবে? বোঝেন না বড় ভাইজান, এই মেয়ের সাথে তো হৃদয়ের সম্পর্ক স্বাভাবিক নয়, মানে ভাব ভালোবাসা তো নেই। যতই হোক হৃদয়ও তো পুরুষ মানুষ, সেজন্যই হয়তো। তার জন্য রাতের অন্ধকারে নিজের ভাইয়ের বউকে ঘরে ডাকবে, সেই শিক্ষা আমি আমার ছেলেকে দেইনি। ছায়া, মুখটা সামলে কথা বলো। যার বাড়িতে থাকো, খাও, তাকে নিয়ে এসব বলা তোমার সাজে না। রুহি বল মা, তুই কেন গেছিলি বল। ঠাস। আদ্রিস, নিজের বউয়ের গায়ে তুই হাত তুললি? তোমাদের ব্ল্যাকমেলের চাপে পড়ে আমাকে এমন একজনকে বিয়ে করতে হলো যে কিনা নিচে থেকে নিজের ইজ্জত বিলাতে চাই, তাও আবার আমার এই দাদা ভাইয়ের কাছে। ছি। চুপ কর, কি বলছিস? আর কত চুপ করব মা? 1 মাস ধরে তো চুপই করিয়ে রেখেছো। তোমাদের জন্য আমি আজ সোহাকেও হারিয়ে ফেলেছি। বড়ভাবে বললেন না আমি মেরুদণ্ডহীন, আমার সত্যিই মেরুদণ্ড নাই। এবার বুঝেছ মা কেন এই রুহি আমায় বিয়ে করতে চেয়েছিল? তুমি তো বলেছিলে ও নাকি আমায় ভালোবাসে, কিন্তু ওর আসল উদ্দেশ্য ছিল দাদা ভাই। আদৃশ কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। 4 দিন পর তার ভালোবাসা অন্যের হয়ে যাবে। যাকে নিজের ঘরের বউ করবে বলে বিগত 9 বছর ধরে অপেক্ষা করেছে, সে 4 দিন পর অন্যের ঘরের সম্মান হয়ে যাবে। তাকে অন্য কেউ স্পর্শ করবে। আচ্ছা, সোহা কি পারবে ওদের 9 বছরের সম্পর্ক ভুলে নিজের স্বামীকে ভালোবাসতে? এখন কেঁদে কি হবে আদ্রিস ভাইয়া? তুমি আপনিকে ঠকিয়েছিলে কেন? মা আমাকে একটা ভিডিও দেখায় যেখানে সোহাকে একজন কিস, তার সাথে লোকটা ঘনিষ্ঠ অবস্থায় ছিল। মা বলে এই মেয়েকে কখনোই ছেলের বউ করবে না। আমি মাকে বলি ওই লোকটা সোহাকে স্টক করছে কয়েকদিন ধরে। সোহা আমাকে ওই ঘটনা বলেছে। ওই লোকটা ওকে জোর করে স্পর্শ করেছিল। সোহা লোকটাকে ঠেলে সরিয়ে দেয়। জানিস দাদা ভাই, তখন মা কি বলে, আমি যদি রুহিকে বিয়ে না করি তাহলে সোহার ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিবে। আমি বাধ্য হয়েছি রে দাদা ভাই, বাধ্য হয়েছি সোহাকে ধোকা দিতে। ভাবি, আপনি একবার আপনার মাকে বলুন না সোহাকে বোঝাতে, ও যেন আমাকে বিয়ে করে। আমি আর ভয় পাবো না। আমি আপনার পায়ে ধরছি। আদ্রিস ভাইয়া। আদ্রিস, শান্ত হ ভাই। ওঠ, কি করছিস তোরা? আমি মায়ের সাথে কথা বলবো আদ্রিস ভাইয়া, আপনি শান্ত হন। আপনি রাজি হবে নিশ্চয়ই। মানে তোরা সবাই আমার সতী নাড়ার চেষ্টা করছিস? আমি এই বিয়ে হতে দেব না। ঠাস। চুপ, আমার ভাইয়ের জীবনটা আমি তোকে নষ্ট করতে দেব না। আপনি আমায় মারলেন হৃদয় ভাইয়া? এখনো লজ্জা নাই তোমার? বলো, এত কাণ্ড ঘটানোর পর এখনো নাটক করে যাচ্ছ? ওর সাথে কথা বলে লাভ নেই মা। আদ্রিস, ওকে ডিভোর্স দে। না আদ্রিস, আমি ডিভোর্স দেব। এ অনর্থ ঘটাস না বাবা। মেয়েটা কোথায় যাবে বল? একটা ভুল করে ফেলেছে, ওকে এবারের মতো ছেড়ে দে। ছেড়ে তো দিচ্ছি ফুফু, সারা জীবনের মতো। ওকে ডিভোর্স দিয়ে আমি সোহাকে বিয়ে করব, এটাই ফাইনাল। 2 দিন পর রাত্রিবেলায় আকাশের চাঁদটা আজ একটু বেশি উজ্জ্বল, যেন নিজের স্নিগ্ধ আলোয় প্রকৃতি স্নিগ্ধ করতে ব্যস্ত সে। আগামীকাল সকাল হয়তো বয়ে আনতে চলেছে এক নতুন অধ্যায়। হৃদয় রুমে ঢুকতেই যেন নিজের প্রশ্নের ঝুড়ি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তোরা। কোথায় গিয়েছিলেন আপনি? এত লেট হলো কেন? বলে যেতে পারেন না? এত প্রশ্নের উত্তর দিতে হবে বুঝি? সে আমায় উত্তর দেবেন কেন? আমি আর আপনার নিজের কেউ লাগি না। হৃদয় 2 হাতে তোরার গলা জড়িয়ে ধরে একটু ঝুঁকে আসে তার দিকে। হৃদয়ের নিঃশ্বাস তোরার গোটা মুখে ছড়িয়ে পড়েছে। তাহলে কি লাগো শুনি? হঠাৎ তোরা নিজে থেকেই হৃদয়ের ওষ্ঠদ্বয় নিজের ঠোঁট দ্বারা একবার স্পর্শ করে। তোরার এহনো কার্যে হৃদয়ের হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম। তোরা কি হলো এটা? তোরা এবার ক্ষিপ্তভাবে হৃদয়ের ঠোঁট আঁকড়ে ধরে। সে ব্যস্ত হয়ে পড়ে নিজের স্বামীর ঠোঁটের স্বাদ গ্রহণ করতে। অনেকক্ষণ পর দুজনেই হাঁপাতে থাকে। আমার একটা বাচ্চা চাই হৃদ, আমি বাচ্চার মা হতে চাই। মানে? বাচ্চা নেব আমি, আপনি বাচ্চা দিন। এটা কি কোনো সবজি নাকি যে কিনে এনে দিয়ে দিব? আর আমি এখনই বাচ্চা চাইছি না। সেটা কেন চাইবেন? বাচ্চা হলে তো আপনার লুতুপুতু করতে অসুবিধা কি না? তোমার মাথায় বাচ্চার ভূতটা কে ঢোকালো বলো তো?
ওসব বাদ দেন, আপনি বাচ্চা দেবেন কিনা বলুন। না, এখনো তুমি বড় হওনি, আর একটু বড় হও তারপর। তার মানে আপনার ওই রুহির সাথে কিছু চলছে, বুঝতে পেরেছি আমি। হায় আল্লাহ, তোরা তুমি কি সব বলছো? এই চিনলে তুমি আমায়? তাহলে আপনি এখন আর আমাকে ভালোবাসেন না কেন? কতদিন হয়ে গেল, কাছে এসেছেন একবারও আসেননি কেন? তার মানে নিশ্চয়ই আপনার অন্য কোথাও কিছু চলছে। আসলে আমি তো আপনাকে আমায় ভালোবাসতে দেইনি, তাই আপনি ভালোবাসার তবে বাইরে গেছেন। নইলে আমার কাছে আসেননি কেন? কারণ তুমি তো মানা করেছো। আমি কখন মানা করলাম? আর আপনি আমার মানা সেদিন শুনেছিলেন? মানা করা সত্ত্বেও তো ওইসব করেছিলেন। তাহলে তারপর হঠাৎ আপনি আমার পারমিশনের অপেক্ষা করছেন, সেটা আমায় বিশ্বাস করতে হবে? আমি কোথাও কিছু করিনি, আর সেদিন আমি বুঝতে পারিনি ওটা রুহি। ও যে ওরকম ভাবে রুমে ঢুকে থাকবে সেটা বুঝিনি। আমার উচিত ছিল খেয়াল করা। আমাকে ভালোবাসলে তো সেটা খেয়াল করতেন। কই, সেদিনের পর থেকে তো আর আমার কাছে আসছেন আপনি কেন? আমি জানি না, এবার আমি বাচ্চা নেবই। তোরার হাত ধরে টেনে তোরাকে পেছন ফিরে নিচের কোলে বসায় হৃদয়। তোরার কোমর নিজের বলিষ্ঠ হাতে আঁকড়ে ধরে সে। ও, তার মানে আমার বউয়ের অভিমান হয়েছে, বরের ভালোবাসা লাগবে বললেই হতো। তার জন্য বাচ্চা নেওয়ার কি আছে? আমি চাই আমাদের একটা বেবি হোক, আর মামনিও বলছিল। বেবি তো আর এমনি এমনি আসে না জান, তার জন্য তো অন্য কিছু করতে হয়। এমন করছেন যেন আগে ধাত। হৃদয় তোরার গলায় ডাকলো পায়, ছোট ছোট চুমুতে এঁকে দিতে থাকে তোরার গলায়, ঘাড়ে, কাঁধে। হৃদয়ের প্রতিটা স্পর্শ যেন তোরার শরীরে হাজারো কম্পন সৃষ্টি করার জন্য যথেষ্ট। ধীরে ধীরে তোরার নিঃশ্বাস ঘন হয়ে আসছে। হৃদ, আপনি সত্যিই আমাকে ভালোবাসেন তো? এখনো এই উত্তর পাওনি জান? জানি, তবু আপনি বলুন। আমি তোমাকে খুব 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 ভালোবাসি জান। তুমি আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা। আর তুমি ভালোবাসো আমায়? তোরা পেছনে ঘুরে হৃদয়ের সিগারেট পোড়া খয়েরি ঠোঁট দুটোকে নিজের ওষ্ঠের দ্বারা ভিজিয়ে দেয়। হৃদয়ের আর কোনো কথা কানে যাওয়ার মতন অবস্থায় নেই। সে ব্যস্ততার অর্ধাঙ্গিনীর শরীর বিবস্ত্র করায়। স্ত্রী ভালোবাসার আবেদনে পাগল হয়ে উঠেছে সে আজ। অল্পতে আজ সে শান্ত হবে না। চাঁদের আলোকে সাক্ষী রেখে দ্বিতীয়বারের মতো ভালোবাসার সাগরে ডুব দেয় হৃদয় তোরা। রিং রিং। হ্যালো মা। মা বলছে তুমি একবার আপুনিকে বোঝাও না। আদৃশ ভাইয়া ওকে সত্যিই ভালোবাসে, উনি রুহিকে তো ডিভোর্সও দিচ্ছেন। তোর আপুনির গতকালকে বিয়ে হয়ে গেছে, এখন এসব বলে লাভ নেই। কি? কার সাথে? কখন হলো? তুমি একবারও জানালে না মা। আদ্রিয়ান চৌধুরীর সাথে। আপুনির বিয়ে একটা গুন্ডা ক্রিমিনালের সাথে হয়েছে, তুমি কি করে হতে দিলে? আমি হতে দেওয়ার কে বলতো? আজ তোর জন্যই তোর আপনের জীবনটা নষ্ট হয়ে গেল। আমার মেয়েটা এখন কি অবস্থায় আছে, কি করছে কে জানে। আমার জন্য? হ্যাঁ, তোর জন্যই। জানিস ওই আদ্রিয়ান চৌধুরীকে তুরের সব খবর দিত নিধিকা আর আবির। তোকে বলেছিলাম ওদের বাড়ি থেকে দূরে থাক, তুই শুনিসনি। আমি মানছি হৃদয় ছেলে ভালো, কিন্তু আজ তুই ওকে বিয়ে না করলে তোর সাথে শত্রুতা করে নিধিকা তুরের জীবনটা নষ্ট করে দিত না। তোরার মা কথাটা বলে ফোনটা কেটে দেয়। ধাপ করে বসে পড়ে তোরা। তোরা জান কি হয়েছে? এমন ভাবে বসে পড়লে কেন? আপুনির বিয়ে হয়ে গেছে। মানে? আমি আদৃশ ভাইয়াকে কি জবাব দিব? কবে হলো? কার সাথে? আদ্রিয়ান চৌধুরী কালকে বাড়ি এসে আপুনিকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেছে। আদ্রিয়ান? ওই সাইকোটা তো দেশের বাইরে ছিল। আপনি ওনাকে চেনেন? আমার ব্যাচমেট ছিল ভার্সিটিতে। সেসব বাদ দাও, এখন কি আর করা যাবে? এদিন তোমায় না হয় নিয়ে যাব ওদের বাড়ি। তুমি ফোন করেছিলে কেন? রিত, আমি একটা অনুরোধ করব। আমি আপনাদের অফিসে জয়েন করতে চাই কাল থেকেই। হঠাৎ কি ব্যাপার? কিছু মানুষের অহংকারের পতন ঘটাতে হবে। ভেতরে আসতে পারি? পরের দিন থেকেই তোরা হৃদয়দের অফিসে জয়েন করে। পার্সোনাল কেবিনে বসে ল্যাপটপে নিজের শিডিউল ঠিক করে নিচ্ছিল সে। আরে আতিক ভাইয়া যে, আসুন আসুন, বলুন কি মনে করে। নিজের প্রাক্তনকে ভাইয়া ডাকার ফিলিংসটা কেমন জানতে এলাম। দারুণ, ইভেন আমি খুব মজা পাচ্ছি। আপনি বলুন, আমাকে বড় ভাবি বলতে আপনার অসুবিধা হচ্ছে না তো? না, মোটেও না। তা বড় ভাবি আজ অফিসে কি মনে করে? আমার হাজবেন্ডের অফিস, আমি আসতেই পারি? মাঝে মধ্যে মনে হয় জানো তো, অর্ণিকে বিয়ে করে আমার ভালোই হয়েছে।
তা তো মনে হবেই। অভিক ভাই, আপনি এসেছেন ভালোই হলো। কেন মিস করছিলে বুঝি? আপনাকে একবার হিসাবের খাতা মানে লাভ লসের খাতাটা নিয়ে আসতে হবে আমার কাছে। মানে? আপনি যে তোতলা নন তা আমার জানা, তাহলে এমন তোতলাচ্ছেন কেন? না মানে হঠাৎ এই খাতার কি করবেন? তার কৈফিয়ত তো তোমায় দিতে বাধ্য নই। আর দাদা ভাই আপনি? কথাটা কম বলে আগে কাজটা করুন ভাইয়া। ফাইলটা এনে দেন তাড়াতাড়ি। অভিক চলে যায় ফাইল আনতে। আরে অভিক ভাই, এই রুমে কি মনে করে? নতুন পাখি পাত্তা দেয়নি নাকি? আর নতুন পাখি? নতুন পাখিটা কে জানেন? হবে কোনো এক সুন্দরী। আপনার বড় ভাইয়ের স্ত্রী তোরা। কি তোরা অফিসে? শুধু তাই নয়, কোম্পানি থেকে কত টাকা লাভ লস হচ্ছে তার ফাইলটা দেখতে চেয়েছেন, সেটা আনতে এখানে আসা। ফাইলটা দেন তাড়াতাড়ি। খেপেছে নাকি? অরিজিনাল ফাইলটা হাতে গেলে কি হবে বুঝতে পারছো? তাহলে কি করবেন দেখুন, আপনিই যান তাহলে ফাইলটা নিয়ে। দুদিন তোরার কেবিনে। তোরা একটা কথা ছিল। বাইরে গিয়ে পারমিশন নিয়ে আবার আসুন। মানে? বাইরে গিয়ে পারমিশন নিয়ে আবার আসুন। এবার বুঝতে পেরেছেন? যান। আসতে পারি? নাম বিজি আছি, পরে আসবেন। আমি তোমার সাথে গল্প করতে আসিনি, কথা আছে। আয় বস, কি কথা বলবি বল। তুমি আমায় তুই করে বলছো তোরা? সে তো তুইও আমায় তুমি আর নাম ধরে বলছো। তাহলে? সরি, তাহলে কি বলে ডাকবো আপনাকে? ম্যাডাম? আপনার সাথে আমার যে সম্পর্ক সেই নামেই ডাকবেন। আপনি ফাইল চেয়েছিলেন ভাবি? সেটা তো আপনার চেলা মশাইকে চেয়েছিলাম, সেটা উনি এই দিতে পারলেন না। আপনি এসেছেন কেন? চেলা? অভিক আমার বোনের বর। আপনার মনে হয় না আপনার তাকে সম্মান দেওয়া উচিত? অ্যাটলিস্ট নিজের প্রাক্তন মনে করেই না হয় একটু সম্মান দিলেন। আবির খুবই পুলকিত তোরার দুর্বল জায়গায় আঘাত করতে পেরে। সে জানে অভিক ব্যাপারটা অন্যের সামনে কোনোভাবেই না আসুক, সে তার তোরা আপ্রাণ চেষ্টায় থাকে। তিশা, নাফিসা, মাহিরা, নূর, শিফা, তাহিরা, উফ, আমি তো নাম বলতে বলতে হাঁপিয়ে গেলাম। আপনি ওদের হ্যারাস করতে করতে কখনো হাঁপাননি বলুন? সেটা সবে জাস্ট বিগত 2 সপ্তাহের লিস্ট বললাম। এরকম আরো কতজনকে জোর করে হোটেলে নিয়ে গেছেন আবির ভাইয়া। তোরার কথা শুনে আবিরের মুখের রং ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে। এইসব মেয়েদের নাম তো তোরা জানার কথা নয়, এদের তো অত সাহস নেই যে এসে তোরার কাছে অভিযোগ করে। আপনার স্ত্রী তো অহংকারে ডগমগ করে যে তার মতো সুন্দর স্মার্ট হট মেয়ে ছেড়ে আপনি কোনোদিন অন্য কোথাও তাকাবেন না। আচ্ছা, এই যে আপনি বিছানার চাদরের মতো 2 দিন পর পর নারী সঙ্গ পাল্টান, এটা কি আপনার বউ জানে? কি প্রমাণ আছে? এসব মিথ্যা, আমি কাউকে হ্যারাস করিনি। চুপ জানোয়ার, অনেক সহ্য করেছি তোর বজা বকা। ইন্সপেক্টর স্যার? মানে পুলিশ কেন? একদল পুলিশ এসে আবিরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। গোটা অফিস দাঁড়িয়ে সে দৃশ্য উপভোগ করেছে। হাজারবার আকুতি মিনতি করেছে আবির যাতে ওকে ছেড়ে দিতে বলে, কিন্তু কেউ এগোয়নি। অনেক মেয়ের মুখে প্রশান্তির হাসি। এই অফিসে আজকের পর আর কেউ তাদের জোর করে শারীরিক শোষণ করবে না। অন্যদিকে হৃদয়ের বাড়িতে এক প্রকার মরা কান্না জুড়ে দিয়েছে হৃদয়ের ফুফু। এই কুলক্ষণে মেয়েটা আমার ছেলেটাকে ফাঁসিয়ে দিল গো। ও বড় ভাইজান গো, আপনি কিচ্ছু করবেন না, আমার ছেলেকে ছাড়িয়ে আনুন না গো। এবার আপনার বড় ভাইজান যদি আপনার ছেলেকে ছাড়াতে চেষ্টা করেন তাহলে উনিও ফাঁসবেন গো, চেয়েও কেউ বাঁচাতে পারবে না গো। এই মেয়ে, তুই আমাকে ব্যঙ্গ করিস? এখনো পর্যন্ত তো বাচ্চার মুখ দেখাতে পারলি না। তুই কি বুঝিস ছেলের কষ্ট? বাজা মেয়ে কোথাকার। মুখটা সামলাও, এখন তো সবে ছেলে গেছে, এবার নইলে আশ্রয়ে যাবে। দাদা ভাই, আপনার ভাইকে ছাড়িয়ে আনুন, ও এমন কিছু করেনি। বড় মামা, আপনি কিছু তো বলুন। হৃদয়? মা, এই নাটক আর নেওয়া যাচ্ছে না, আমি রুমে গেলাম, কফি পাঠাও একটা প্লিজ। এই তোরা, এবার হইছে তোমার শান্তি? আর কিছু বাকি আছে? তোমার লজ্জা করছে না? তুমি জানো তোমার বর কি করেছে? একটা 16 বছরের মেয়েকে সে জোর করে তুলে এনে রেপ করেছে। এই জানোয়ারটার হাত পা কেটে দিলেও সেটা কম হবে। এই মাগে, একদম মিথ্যা বলবি না। ছি ছায়া, ছি, আজ তোমার মতন মায়েদের জন্য এই ছেলেরা অমন জানোয়ার তৈরি হয়েছি। তুমি বোনকে মারলে? এই থাপ্পড়টা আরো আগে তোমার মারা উচিত ছিল। তোমার ভাগ্নে যখন তোরার সাথে সেই অঘটন ঘটাতে গেছিল, তখন তুমি তোমার ভাগ্নেকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিলে। আমি কোনো ঝামেলা করিনি, আমি জানতাম হৃদয় সামলে নেবে।
আমার ছেলের জীবনটা তুমি নষ্ট করে দিলে, আমি কিছু করতে পারিনি। কিন্তু আজও যদি আমি চুপ থাকি তোমার ভাগ্নের এত বড় একটা অন্যায়কে, তাহলে সাপোর্ট করা হবে। শোনো, তুমি যদি এবার আবিরকে ছাড়িয়ে নিয়ে আসো, তাহলে আমি আমার ছেলে বউ নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাব। তার কোনো দরকার পড়বে না মামুনি। ওই জানোয়ারটার এগেনস্টে সলিড এভিডেন্স আছে। আর তাছাড়াও অফিসেও যাদের হ্যারাস করেছিল তারাও সবাই বয়ান দিয়েছে। ওদেরকে ভয় দেখিয়ে বাধ্য করে কেস তুলে নেবে বড় মামা। তোরা এগিয়ে দাঁড়ায় নিকিতা আর ওর শ্বশুরের সামনে। দৃঢ়দৃষ্টিতে তাকায় হৃদয়ের বাবার চোখের দিকে, চোখে চোখ রেখে বলে, কেসটা আমি করেছি, দেখি আপনি কি করে আমাকে বাধ্য করে কেস তুলে নেওয়াতে পারেন। তারপর ফিসফিস করে বলে, বলেছিলাম না যদি কখনো ভাগ্যের ফেরে এ বাড়ি আসি তাহলে নিজের সাথে করে ধ্বংস নিয়ে আসবো। মনে আছে আঙ্কেল? এই তো সবে শুরু, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখতে দেখতে আরো 4 মাস অতিবাহিত হয়। এই 4 মাসে অনেকে অনেকভাবে আবিরের কেসটা তুলে নেওয়ার জন্য চাপ দিয়েছে তোরাকে, কিন্তু তোরা নিজের জায়গায় অনড় থেকেছে। অনেক যুদ্ধ করে এতদিন পর অবশেষে তোরা এই কেসটিতে বিজয়ী হয় ও আবিরের শাস্তি হয়। এই সমস্ত যুদ্ধে তোরার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল হৃদয়। এই 2 মাসে আরও অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। হৃদয়ের ফুফু স্বামিনী নিজের গ্রামের শ্বশুর বাড়িতে গিয়ে উঠেছেন, তবে আরশি তার দাদা ভাই বড় ভাবির সাথেই থাকবে বলে মনোনয়ন করেছে। সে তার মা বাবার সাথে কোথাও যেতে নারাজ। নিকিতার বাবা আবার মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছেন হাজারো বার, কিন্তু সে নাকি আবার এ বাড়ির মায়ায় আটকে পড়েছেন। এ বাড়ি ছাড়া আর আবার অন্য কোথাও মন লাগবে না তার। অন্যদিকে আবার ডাক্তার নাকি বলেছেন অর্নির টুইন বেবি হবে। সে আনন্দে গোটা বাড়ি আজ মাতোয়ারা। তার মানে অর্নি বেবি, আমি একটা নয় 2টো বাচ্চার মামি হব। ইয়াহু! হৃদয় রুমে চলে যায়। ওরে বাপরে আওয়াজ! এই মেয়ে, তোমার এত লাফানোর কি আছে? বাচ্চা তো অন্নির হচ্ছে, তুমি লাফাচ্ছ কেন শুনি? বেশ করেছি, আমার পা আমি লাফাচ্ছি, আপনার কি? দাঁড়াও না, এবার তোমার পেটেও একটা বাচ্চা দিয়ে দিই, তারপর দেখবো কত লাফাও। ইস, ছি ছি, কি সব কথা, আপনার লজ্জা লাগে না? হৃদয় নিজের ভালোবাসাকে বাহুডোরে আবদ্ধ করে বলে, আমি আমার বউয়ের পেটে বাচ্চা দেবো, এতে লজ্জার কি আছে শুনি? তোরা লজ্জাবতী লতার ন্যায় নিজের স্বামীর বুকে মুখ লুকায় বলে, একটা বাচ্চা ছেলে থাকাকালীন কি করে আরেকটা পেটে দেবেন হৃদ? আরেকটা না হয় আবার 2-3 বছর পর নেব। তোরার কথায় হৃদয় নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে বাবা হতে চলেছে। হাতের আছিলায় তোরা মুখখানা উঁচু করে ধরেছে। জান, সত্যি তুমি মা হতে চলেছ? 1.5 মাস চলছে আপনি বাবা হতে চলেছেন হৃদ। উই আর প্রেগন্যান্ট। হঠাৎ করে হৃদয় গোটা ঘরে পায়চারি করতে লেগেছে। শোনো জান, একদম বেশি চলাফেরা করবে না। এখন থেকে আর অফিসে যেতে হবে না, বাড়িতে বসে রেস্ট নিবে সারাটা দিন। আমি তোমার জন্য স্পেশাল 2জন কাজের মেয়ে অ্যাপয়েন্ট করেছি। তোমার কখন কি লাগবে সেটা শুধু তাদেরকে বলে দিলে তারা নিয়ে হাজির হবে। তোমাকে এই রুম থেকে বেরোনোরও দরকার নেই। একদম বেশি মেন্টাল প্রেশার নেবে না, আমার ছানাটার যেন কোনো ক্ষতি না হয়। শোনো বউ, প্রথম 3 মাস আর শেষের 3 মাস খুব সাবধানে থাকতে হবে। আর এই দৃশ্য দেখে তোরা তো মাথায় হাত। এই লোকটা নাকি 30 বছর বয়স। এখন থেকে কি তাহলে আমায় একসাথে 2টো বাচ্চা সামলাতে হবে? এই চিন্তায় মগ্ন তোরা। তুমি শুনলে আমি কি বললাম? দাঁড়াও, আমি মাকে ডেকে আনি। না। কেন? এখানে আসুন আপনি, একদম চুপ। আমার কথা আগে শুনবেন, তারপর কিছু। আমি চাই না এখনো আমার প্রেগন্যান্সির কথা বাড়িতে কেউ জানুক। আপনি তো জানেন এখনো এই বাড়িতে আমাদের অনেক শত্রু আছে। যতক্ষণ না তাদের খুঁজে পাচ্ছি আমাদের সাবধানে থাকতে হবে। তারা প্রেগন্যান্সির কথাটা জানতে পারলে হয়তো আমাদের বেবিকে টার্গেট করবে। অভি, শুনেছেন আপনি? আমাদের টুইন বেবি হবে। শুধু আপনার কিচ্ছু তো বলুন। মাথা খেও না তো, তোমার যমজ বাচ্চা হবে তাতে আমার কি? আমি মরছি নিজের জ্বালায়। আপনি আবার সিগারেট ধরেছেন? ডক্টর আমার সামনে আপনাকে সিগারেট খেতে মানা করেছে, আপনি জানেন না? তো তুমি বেরিয়ে যাও রুম থেকে, অসহ্য বেহায়া মেয়ে একটা। আপনি এখন এমন কেন করছেন? আমাদের বাচ্চা আসবার কয়েক মাস পর। আপনার কোনো আনন্দ হচ্ছে না? এই মেয়ে তোকে বলেছি না আমাকে ছাড়তে? ছাড় বলছি। অভিক অর্ণিকে ধাক্কা দিয়ে নিজে থেকে ছাড়াতে চায়। দস্তাদস্তির এক পর্যায়ে অর্ণিকে অভিক ধাক্কা মারে। মেঝেতে পড়ে যায় অর্ণি। ভরা পেটে আঘাত পেয়ে প্রাণ ফাটা চিৎকার করে সে। মা! মেঝেতে পড়ে ছটফট করতে থাকে অর্ণি। ক্ষীণ রক্তের ধারা তার পা বেয়ে গড়িয়ে পড়ে। এসব দেখেও অভিক নিজের সিগারেট শেষের টান দিতে ব্যস্ত।
অর্ণির চিৎকারে তৎক্ষণাৎ বাড়ির সবাই সেখানে ছুটে আসে। হৃদয় অর্ণিকে পাচে কোলে করে নিয়ে হসপিটালে যায়। আমার মেয়েটা তোরা, আমার মেয়েটার কিচ্ছু হবে না তো? আমার অর্ণি। শান্ত হ মামনি, ডাক্তার তো দেখছে, বলো কিছু হবে না। বড় ভাবি, ডাক্তার তো বলছে এক্ষুনি সিজার অপারেশন করাতে হবে। দুটো বাচ্চার মধ্যে একটিকেই বাঁচানো সম্ভব হবে। ভয় পাস না আরু, আল্লাহর ওপর ভরসা রাখ। অর্ণিকে আমরা 2 বাচ্চার সমেত সুস্থভাবে বাড়ি নিয়ে যেতে পারবো। টাকফাটার রোদে বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়েছে রুহি। সেদিন শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়ার পর বাপের বাড়িতেও ঠাঁই হয়নি তার। এখন এক বান্ধবীর ফ্ল্যাটে ভাড়া থাকে সে। বাসের অপেক্ষায় যেন তার শেষ আর হয় না। পাশে দাঁড়িয়ে থাকা দুটো চ্যাংড়া ছেলে অনেকক্ষণ যাবৎ রুহিকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে চলেছে। অস্বস্তিতে রুহির গা রি করছে। হঠাৎ তার সামনে একটা 4 হুইলার গাড়ি এসে দাঁড়ায়। জানালার কাছ নামিয়ে মাথা বাড়িয়ে এক ব্যক্তি বলে, ভিতরে এসো। অদৃশ্য আপনি? কথা একবার বললে তোমার কানে চাই না? ভেতরে এসে বসো। না থাক, আমি বাসে করে। আমার লেট হচ্ছে রুহি, বেশি তেলাতে পারবো না। অনেক দ্বিধা নিয়ে রুহি গাড়িতে গিয়ে বসে। অনেকক্ষণ যাবৎ পালিত নীরবতা ভেঙে রুহি প্রথম বলে, বাড়ির সবাই কেমন আছে? সবার কথা জানতে চাইছো নাকি সবার অছিলায় দাদা ভাইয়ের কথা? মরিচিকার পিছনে ছোটা আমি ছেড়ে দিয়েছি। এখানে কি করছিলে? কাজ করি, আজকে একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে গেছে। তোমার কাজ করার দরকার কি? তোমার বাবার তো ভালো অবস্থা আছে। বাবা মা আমার সাথে কোনো সম্পর্ক রাখেনি। এখানে একটা গার্মেন্টসের দোকানে কাজ করি, তাতে আমার একার দিব্যি চলে যায়। বাবা, তোমার এই ট্রান্সফরমেশন অবিশ্বাস্য। কর্মফল ভোগ করছি বলতে পারেন, কম পাপ তো করিনি। তাই হয়তো সবাই নিজের ভালোবাসার সাথে সুখী, আর আমি থাক। আমার কথা বাদ দিন, আপনি বলুন সোহাপুর কি খবর? বিয়ে কবে করছেন? সোহা নিজের সংসারে ব্যস্ত, আর রইল কথা বিয়ের। বিয়ের প্রতি আমার বিতৃষ্ণা ছাড়া আর কিছুই নেই। আজ আমি সেদিন নিকিতা ভাবির কথা শুনে আপনাকে বিয়ে করার মিথ্যা ইচ্ছা না দেখালে হয়তো আপনি আর সোহা আপু আজ একসাথে সুখে থাকতেন। তুমি জোর করে বিয়ে না করলেও সোহা আমার হতো না, আদ্রিয়ান চৌধুরী হতে দিত না। আদ্রিয়ান চৌধুরী? সেই কুখ্যাত মাফিয়া আদ্রিয়ান চৌধুরী? হ্যাঁ, সে সোহার হাজবেন্ড। সেসব কথা বাদ দাও, আমি আমার ভাগ্য মেনে নিয়েছি। আমি হয়তো ক্ষমা চাইলেও সেটা লজ্জা। তবু অদৃশ্য পারলে আমাকে ক্ষমা করবেন। তুমি আমার জীবন ধ্বংসের জন্য দোষী নও রুহি, দোষী আমার মা। যা হয়ে গেছে তার জন্য তোমায় ক্ষমা চাইতে হবে না। তুমি যে অনুতপ্ত এটাই অনেক। কথা বলতে বলতে তারা নিজের গন্তব্যে পৌঁছে গেছে। রুহি গাড়ি থেকে নেমে দাঁড়ায়। অদৃশ্য, সামনের শুনানিতেই কি ডিভোর্সটা হয়ে যাবে? কেন, তুমি কি তা চাও না? আমার চাওয়াতে কি সত্যি কিছু এসে যায়? শহরের 5 তলা হোটেলের এক রুম থেকে একজোড়া নরনারীর অন্তরঙ্গ মুহূর্তের আওয়াজ ভেসে আসছে। বাইরের দুনিয়ায় কি চলছে তাদের সেদিকে যেন কোনো খেয়াল নেই। একে অপরকে সর্বসুখী করার আপ্রাণ চেষ্টায় তারা মগ্ন। অনেকক্ষণ তো হইল, এবার সারো। আমাকে তো হসপিটালে যাইতে হইব নাকি? আর একটু থাকো তো বেইব, ওখানে আমার না গেলেও চলবে। তা বললে কি হবে অভিক বাবু? আপনার বউ তো সেখানে মৃত্যুর সাথে লড়াই করছে। লড়াই করতে কে বলেছে? মরে গেলেই তো পারে, আমিও বেঁচে যাই তাহলে। এত তাড়াতাড়ি অধৈর্য হলে হয়? এখনো তো অনেকটা পথ চলতে হবে সোনা। ধৈর্য? এবার আমার গলার কাঁটা হয়ে যাচ্ছে। তুমি বলো তো, কতদিন পর তোমাকে কাছে পেলাম আমি। এখন তার এইভাবে একা সময় কাটাতে পারি না আমরা। একই বাড়িতে থেকেও যেন কত যোজন যোজন দূরত্ব। নারীটি পরম আবেশে নিজের অধর অভিকের অধরে মিলিত করে, বলে, কিন্তু যখন দেখা হয় তখন কি সেই দূরত্ব আমি মিটিয়ে দেই না? নারীটিকে নিজের বাহুডোরে আবদ্ধ করে অভিক। কবে এইসব ঝামেলা শেষ হবে বলো তো? ঠিক হবে, এইসব এখন ছাড়ো। আচ্ছা, তোমার বউয়ের যে বাচ্চা হবে, তুমি যে প্রথমবারের মতো বাবা হচ্ছ, তোমার এক্সাইটমেন্ট হচ্ছে না? আমার বউ তো তুমি। আমি সেই দিনটার জন্য এক্সাইটেড যেদিন তোমার আর আমার সন্তান এই পৃথিবীতে আসবে। এর বাইরে অনেকক্ষণ ধরে সবাই বসে আছে। এখনো অর্ণির অপারেশন চলছে। অর্ণির বাবা শহরের বাইরে ছিলেন। মেয়ের এরকম অবস্থার খবর পেয়েই ছুটে এসেছেন। কখন কি অঘটন ঘটে কিছুই বলা যাচ্ছে না।
বাবু একবার দেখ না কি হলো, এখনো কিছু বলছে না কেন? অমন করে দেখা যায় না, অপেক্ষা করো, আমাদের মেয়ের কিছু হবে না। তুমি জেনে রাখো, তোমার পাপের ফল যদি আমার ছেলে মেয়েরা পায় তাহলে আমি সেই দিনেই এই দুনিয়া ছেড়ে চলে যাব। এখানে মিসেস অর্নির ফ্যামিলি মেম্বার কারা আছেন? আমরা আমরা আমার বোন হয়। কংগ্রাচুলেশন, আপনি একটি ফুটফুটে ছেলে ও একটি ফুটফুটে মেয়ের মামা হয়েছেন। বাচ্চারা সবাই একদম সুস্থ আছে। প্রিমেচিউর হয় ধরুন কয়েকদিন একটু অবজারভেশনে রাখতে হবে। এই যা। নার্স, আমার মেয়েটা কেমন আছে? আসলে একটা দুঃখের খবর আছে। কি বলছেন? আমার বোনের কিছু হয়নি তো? না না, উনি সুস্থ আছেন, কিন্তু তবে। কি হলো বলুন তবে? ওনার জরায়ুতে আঘাত লাগার ফলে আমাদের সেটা কেটে বাদ দিতে হয়েছে। উনি আর কখনো মা হতে পারবেন না। বাকি কথা ডাক্তার আপনাদের সাথে বলে নেবেন। কিছুক্ষণ পর পেশেন্টকে কেবিনে দেওয়া হবে, আপনারা দেখা করতে পারবেন। বাবু, তোরাকে একবার কল করে খবরটা দে, মেয়েটা সেই যে বেরোলো এখনো তো এলো না, আর সেটাও না জানে কোথায় গেল। রিং রিং। কোথায় তুমি? হঠাৎ না বলে কোথায় গেলে? একটু দরকার ছিল, একবার অফিসে এসেছিলাম। কিন্তু আজ তো অফিস বন্ধ। তাহলে তুমি কি আমায় সন্দেহ করছো? এত কৈফিয়ত কেন চাইছো? কি বলতে ফোন করেছো সেটা বলো। অর্নির জমজ ছেলে আর মেয়ে হয়েছে মা, ও বছর সবাই সুস্থ আছে। তুমি এসো, তারপর বাকি কথা বলবো। টুট টুট। কথাটা শুনে তোরা ফোনটা কেটে দেয়। সামনে থাকা ব্যক্তিটির উদ্দেশ্যে বলে, আমাদের এক্ষুনি হসপিটালের উদ্দেশ্যে বেরোতে হবে, আর এখানে থাকা যাবে না। বাকি কথা পরে বলবো। চিনি 1 চামচ না 2 চামচ? 1 চামচ। দুধ কি সাথে দেব নাকি আলাদা? সাথে। বিস্কুট? নোনতা না মিষ্টি? এখন আমার মনে হচ্ছে তোমার কফির অফারটা না নিলেই ভালো হতো। কেন? আমি কি সাথে বসে কফি খাওয়ারও যোগ্য নই? এই না, আমি সেটা বলতে চাইনি। তুমি একটা সামান্য কফি নিয়ে এত কনফিউজ। আসলে এখন আর নিজের ওপর ভরসাটা আসে না, ঠিক খালি মনে হয় কোনো ভুল করে ফেলবো। তোমার বয়স নিতান্তই অনেক কম। ডিভোর্সের পর কি চিন্তা, কি করবে? জানি না, সে নিয়ে ভাবিনি। আচ্ছা, তোরা আর হৃদয় ভাইয়া কেমন আছে? হঠাৎ ওদের খোঁজ করছো? আবার বুঝি সংসার ভাঙতে যাবে? আদ্রিসের কথায় রুহি আরও অপরাধবোধ ও আত্মগ্লানিতে জর্জরিত হয়ে ওঠে। আজ তার নিজের দোষেই তাকে এই দিন দেখতে হচ্ছে। ছি, কিভাবে পারল সে নিজের বেস্ট সংসার ভেঙতে যেতে? শুধু ভালোবাসা পাওয়ার লোভে নিজেরই ভাসুরের ঘরে নিজের ইজ্জত বিলাতে যেতে কি করে পারল? আচ্ছা, ভালোবাসায় কি সব মানুষই অন্ধ হয়ে যায়, ঠিক ভুল বিচার করতে পারে না? এই যে ম্যাডাম, কোথায় হারালে? কিছু না, ওই আর কি। অর্নি মাঝে মধ্যে তোমার কথা বলে, ওর সাথে একবার দেখা করতে পারো তো? এই বাড়ি যাওয়ার পথ আমি নিজ হাতে বন্ধ করে দিয়েছি। সবার সামনে গিয়ে দাঁড়ানোর মুখ আমার নেই। কেন? ক্ষমা তো চাইতেই পারো। আপনার মনে হয় আমার ভুলের কোনো ক্ষমা আছে? হ্যাঁ, ভুল তো মানুষ মাত্রই হয়, অতীত ভুলে এগোনোই উচিত। আপনি পারবেন অতীত ভুলে এগোতে? সব ভুলে একটা সুযোগ দিতে পারবেন? কাকে? কিছু না, বাদ দিন। আপনি বলুন আপনার কি ইচ্ছা, ডিভোর্সের পর কি করবেন? প্রেম করবো ভাবছি। মানে কার সাথে? প্রেম করে দেখবো আবার কাউরের প্রেমে পড়তে পারছি কিনা। আজ অর্নি ওর 2 সন্তান নিয়ে বাড়ি ফিরেছে। সকাল থেকেই বাড়িতে এক প্রকারের উৎসব লেগে রয়েছে। সেদিন হাসপাতাল থেকে তুমি উদাও হয়ে কোথায় গেছিলে? আচ্ছা রিদ, আপনি কি আমাকে বিশ্বাস করেন না? সেদিন কাজ ছিল। কি কাজ? সময় হলে জানতে পারবেন। আর দাদা ভাই, আসবো? আয়, কিছু বলবি? অর্নিরা এসে গেছে। আরেকটা কথা ছিল, সেদিন অর্নির অ্যাক্সিডেন্টের ব্যাপারটা আমাকে তোমরা কেউ একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? ওর বাচ্চা হওয়ার পর আমায় বলল, আমি কি এতটাই পর? ওটা সেই মুহূর্তে মাথায় আসেনি রে ভাই, সবকিছু মাথা থেকে বেরিয়ে গেছিল। আমি আসছি, তোমরা কথা বলো। রাতের বেলা মা, অভিক এসেছেন? হ্যাঁ, অনেকক্ষণ তো হলো, রুমে গেল, বলল যে। আমাকে তো একবারও ডাকলেন না। অর্নি আপন খেয়ালে নিজের রুমের দিকে অগ্রসর হয়। দরজায় টোকা মাত্রই দরজা খুলে যায়। হয়তো অভিকে লাগাতে মনে নেই। ঘরে প্রবেশ করে যা দৃশ্য তাকে দেখতে হয়, সেই দৃশ্য দেখা চাইতে যে কোনো নারীর মৃত্যুই চাইবে। তার স্বামী ব্যস্ত এক অন্য নারীর অধঃসুধা পানে। ভাবি! ছি ছি ছি, আমি ভাবতেও পারছি না আমার বাড়ির বউ
আমারই মেয়ের জামাইয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত। ছি! এটা অবৈধের কি দেখলেন আপনি? এই সম্পর্কটা সম্পূর্ণ বৈধ। ঠিক বলছি তো অভিক? মানে কি বলতে চাইছো কি তুমি? এটাই যে ওরা এটা করতে পারলো দাদা ভাই। দেখ অর্নি, নিজেকে শক্ত কর। সব সময় অত দুর্বল হলে চলে না। আমার সংসারটা ভেঙে যাচ্ছে তোরা। এই জানোয়ারের বাচ্চা, তোকে আমি মেরেই ফেলবো। আমার বোনের সাথে এরকম করার তুই সাহস পেলি কি করে? হৃদয় অভিককে এলোপাথরি মারতে থাকে। এক পর্যায়ে অভিকের ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে আসে। থামো হৃদ, আর মেরো না। দাদা চুপ, একদম চুপ। আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়ে এখনো জোর গলায় কথা বলতে লজ্জা করছে না? মামুনি শান্ত হও। না, তোরা আজ আমায় আটকাস না। জিজ্ঞেস কর কেন করেছে ওরা। উত্তরটা কি তুমি নিজের মুখে দেবে নাকি আমি দেব? নিকিতা ভাবি, ছি ভাবি, বলতেও লজ্জা। দেখো তোরা, তোমার ওই নোংরা মুখে আমার নাম নেবে না অভিক। আমি অর্নি নই যে বসে বসে কাঁদবো। তোমায় কিভাবে কাঁদিয়ে ছাড়তে হয় তা আমার খুব ভালো করেই জানা আছে। রিদ, আপনি একটু আগে জিজ্ঞেস করলেন না আমি কেন এই সম্পর্কটাকে বৈধ বলছি? কারণ অভিক আর নিকিতা ভাবি বিবাহিত। কি কি বলছিস তুই? হ্যাঁ অর্নি, আমি ঠিকই বলেছি। অভিক আর নিকিতা ভাবি বিবাহিত। তোরার কথা শুনে অর্নি বোধশূন্য হয়ে মেঝেতে ধপ করে পড়ে যায়। স্বামী অন্য একজনের সাথে বৈবাহিক সম্পর্কে রয়েছে, এটা শোনার পর কোনো মেয়ের মনে কি ঝড় বইতে পারে তা শুধুমাত্র একটা মেয়েই বুঝতে পারে। কি বলছো তুমি? অভিক অর্নির পরে আবার নিকিতাকে বিয়ে করেছে? হ্যাঁ করেছে, তবে একটু ভুল বললেন। অভিক অর্নিকে বিয়ে করার পরে নয়, বরঞ্চ আজ থেকে 5 বছর আগে নিকিতাকে বিয়ে করেছে। কি? কিন্তু ভাবি, এটা কি করে সম্ভব? মেজোবাবের বাবা তো আমাদের তেমন কিছু বলেননি যে তাদের মেয়ের আগে বিয়ে হয়েছিল। সেটাই তো আদৃশ ভাইয়া। একটা গল্প বলি তাহলে, শুনুন সবাই। আজ থেকে 5 বছর আগে ইউনিভার্সিটিতে পড়াকালীন এক বড়লোক বাবার মেয়ের মনে ধরে এক অনাথ গরিব ঘরের ছেলেকে। দিন যেতে থাকে, বছর পেরোয়, ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেম ভালোবাসায় পরিণত হয়। একদিন হঠাৎ মেয়েটার বাবার কানে সেই সম্পর্কের খবর পৌঁছায়। মেয়ের বাবা তো রেগে ফায়ার, পারলে ছেলেটাকে মেরেই ফেলে। এই অবস্থায় নিজেদের সম্পর্ক বাঁচাতে তারা দুজনে কাজী অফিসে গিয়ে লুকিয়ে বিয়ে করে। বিয়ের কথা কাউকে জানায় না। এবার বিয়ে তো হলো, কিন্তু খাবে কি? সংসার করতে গেলে তো টাকা লাগবে। আর একই শহরে থেকে মেয়ের বাবার থেকে লুকিয়ে সংসার করা বলতে গেলে ইম্পসিবল। তাই তারা একটা প্ল্যান সাজায়। মেয়েটা তার বাবার কাছে গিয়ে বলে সে কোনো গরিব ঘরের ছেলেকে ভালোবাসে না, সে ভালোবাসে হৃদয়কে। আমাকে? মেয়ের বাবা খোঁজ নিয়ে জানতে পারে হৃদয় বড় কোম্পানির মালিক, অবস্থা সম্পন্ন পরিবারের ছেলে। তিনি সম্বন্ধ পাঠান, কিন্তু সেই সময় হৃদয় দেশের বাইরে ছিলেন। তিনি বিয়ে করতে নাকচ করে দেন। স্মার্ট, সুন্দরী প্লাস বড় লোকের মেয়ে নিজের ছেলের বউ হবে এই লোভে ধাই ধাই করে নেচে হৃদয়ের ফুপু নিজের ছেলের জন্য প্রস্তাব দেন। নাই মামার থেকে কানা মামা ভালো, তাই এই প্রস্তাবে রাজি হয়ে যান নিকিতা ভাবি। বিয়ে হয়, তারপরে দেখেন তার নতুন হাজবেন্ড তাকে ছেড়ে ফার্স্ট নাইটে আমার কাছে এসেছিলেন। এটাই তিনি নিজের ইগতে নিয়ে নেন। অভিক আর নিকিতার মেইন উদ্দেশ্য ছিল নিকিতা বড়লোকের ছেলেকে বিয়ে করে শ্বশুর বাড়ি ও বাপের বাড়ি থেকে সময়ে সময়ে টাকা সরিয়ে নিজেদের জন্য জমিয়ে রেখে সুযোগ বুঝে অন্য দেশে পাড়ি দেয়া। কিন্তু বিয়ের পর নিকিতা দেখতে পায় আবির কোম্পানি থেকে টাকা সরালেও নিকিতাকে অত হাতে টাকা দিত না। তাহলে তো ভারী অসুবিধা। তখনও প্ল্যানে এন্ট্রি নিলেন অভিক। আমার ওপর রাগ থেকে আমার আর হৃদয়ের মধ্যে দূরত্ব বাড়ানোর জন্য অভিককে নিকিতা বলে আমার বিশ্বাস অর্জন করতে, আমাকে ভালোবাসার জালে আটকাতে, যাতে আমি হৃদয়কে ফিরিয়ে দিই। হৃদয়ের কাছে যেন আমি ব্যাক না করি। বয়সের দরুন, বুদ্ধির অক্ষমতায় আমি অভিকের মিথ্যে ভালোবাসায় আটকে যাই। তোরা? হ্যাঁ অর্নি, আমি তোকে বলিনি তোর সংসার যদি ভেঙে যায় সেই ভয়ে। আমার সাথে অভিকের 3.5 বছরের সম্পর্ক ছিল। আমি যখন তোর বিয়েতে এসে অভিককে তোর বর বেশে দেখি, সেদিন আমার অবস্থা অনেকটা আজকের তোর মতোই ছিল। সেদিন আমি বিয়ের অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পরে একবার ভেতরে গিয়েছিলাম ফোন আনতে। তখন আমি রুহি আর নিকিতা ভাবির কথা শুনতে পাই। রুহি আমার আর অভিকের ব্যাপারটা জানতো, ইভেন অভিককে চিনত। আমার জন্য ওর ভালোবাসা ওকে ভালোবাসে না, তাই আমিও যাতে আমার ভালোবাসা না পাই, তাই রুহি তোকে সাবধান করেনি অভিককে
নিয়ে রুহির হৃদয়ের প্রতি ভালোবাসার সুযোগ ওঠার নিকিতার রুহির হৃদয়ের প্রতি ভালোবাসার সুযোগ ওঠায় নিকিতা আর অভিক রুহিকে নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করে। আজ পর্যন্ত যে কটা ঘটনা রুহি ঘটিয়েছে সবকটাই নিকিতা ভাবির ইন্ধনে। নিকিতা রুহির পুরো ব্রেন ওয়াশ করে রেখেছিল। আমাকে কেন বিয়ে করেছিল তাহলে? ওর উত্তরটা কি তোমার সত্যি অজানা আদৃশ ভাইয়া? তুমি জানতে না রুহির আসল উদ্দেশ্য কি ছিল? সরি ভাবি, সেদিন যদি আমি সাহস করে রুহিকে বিয়ে না করতাম তাহলে হয়তো। বিয়ে করেছো বলে কোনো প্রবলেম হয়নি তোমার দাদা ভাই আর আমার মধ্যে। ততদিনে আমি আবার তোমার দাদা ভাইয়ের প্রেমে পড়ে গিয়েছিলাম। কখন যে তাকে ভালোবাসতে ও বিশ্বাস করতে লেগেছি আমি বুঝতেও পারিনি। সে যাই হোক, যেটা বলছিলাম, অভিজ্ঞদের প্ল্যানের মধ্যে বার সাথে অর্নির প্রেগন্যান্সি। হৃদয়, আপনি কালকে আমায় জিজ্ঞেস করেছিলেন না আমি হাসপাতালে থেকে উধাও হয়ে কোথায় গিয়েছিলাম? আমি একা নয়, আমি আর আরশি দুজনে গিয়েছিলাম। আরশির অনুপস্থিতিটা বোধহয় তোমার চোখে পড়েনি, তাই না? অপরাধবোধে হৃদয়ে নিজের চোখ নামিয়ে নেয়।